টাকা ওড়ানো সহজ উপায় নয়। শিল্পপতি লোহানী সাহেবের ছেলের বাস্তব জীবনের গল্প বলছি। আমি আরজে টুটুল। আপনারা শুনছেন আমার জীবন গল্প। ঘটনাটি ১৯৯৭ সনের। আমি আমার শিল্পপতি বাবা লোহানী সাহেবের একমাত্র ছেলে রবিন চৌধুরী। তখন আমি এ লেভেলের ছাত্র। একে তো শিল্পপতির ছেলে, তার উপর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি, ভাবি আলাদা। ফ্রেন্ডস নিয়ে ক্লাবে ক্লাবে পার্টি, ট্যুর, নতুন নতুন ড্রিঙ্কস করা, সব মিলিয়ে অন্যরকম একটি মাস্তির লাইফ কাটছিল। বন্ধুদের মধ্যে আমার লিটার লিটার একটা ভাব ছিল। তার কারণ আমি সবচেয়ে বেশি খরচ করতাম। একদিন প্ল্যান করলাম বন্ধুরা মিলে থাইল্যান্ডে ট্যুরে যাব, আর আমার এবারের বার্থডেটা সেখানেই সেলিব্রেট করব। এর মধ্যে আমার দুই বন্ধু খুব গরিব, তাদের খরচ আমাকে বহন করতে হবে। আজ বাবা বাসায় ডাইনিং রুমে বসে কফি খাচ্ছিল। বাবার সামনে যেতেই আমি কিছু না বলার আগেই বাবা বলল, অ্যামাউন্ট কত? না মানে বাবা, সামনে আমার জন্মদিন তো, তাই আর কি। বাবা উচ্চস্বরে রেগে বলল, আমি তো সব জানি। অ্যামাউন্ট কত? 2 লাখ। হুম। জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি। জন্ম নিয়ে জাতি তোমাকে কৃতজ্ঞ করেছে। তোমার জন্মদিনে মাত্র 2 লাখ টাকা খরচ হবে? কম হয়ে গেল না? এর মধ্যে মা চলে এসেছে। কি হয়েছে? আমাদের একমাত্র ছেলের সম্পদ, সবই তো একদিন ওর হয়ে যাবে। দিয়ে দাও। ওর মনে কষ্ট দিও না। আমি যদি আমার ছেলেকে একটা উড়ন্ত বিমানের পাইলটের সিটে বসিয়ে তোমার ছেলের উপর প্লেনের দায়িত্ব দিয়ে নেমে পড়ি, তখন কেমন হবে তুমি বলো? শোনো রবিনের মা, এই সম্পদ একদিনেই আসেনি। এর দায়িত্ব নিতেও নিজেকে যোগ্য করে তুলতে হবে। ঠিক আছে, আমি তোমার ছেলেকে 2 লক্ষ টাকা দিব, যদি সে আগামীকাল পরিশ্রম করে 200 টাকা উপার্জন করে এনে দিতে পারে। সারা রাত নাক ডেকে ঘুমিয়ে 200 টাকা? ললু বাবা, আগামীকালই দেখতে পারবে আমি তার সম্পদের দায়িত্ব নেওয়ার যোগ্য হয়ে গেছি। পরের দিন সকাল 7টায় বাবা আমাকে ডেকে ঘুম থেকে উঠিয়ে দিল। কি যে বিরক্ত লাগছিল, মাত্র 200 টাকার জন্য এত সকালে ঘুম থেকে উঠতে হবে। রেডি হয়ে একবারে ফুল বাবু সেজে 200 টাকা উপার্জন করতে বেরিয়ে পড়েছি। পকেটে একটি টাকাও নেই। সাথে বাবা একজন স্পাইও দিয়েছে। ঘর থেকে বের হওয়ার পর এখন মনে হচ্ছে আমি একটা সমুদ্রের মধ্যে পড়ে গেলাম। বিনা পুঁজিতে টাকা কোথায় পাবো? কার কাছ থেকে ধার করে পাচ্ছি না। কারো সাহায্য নিতে পারছি না, ভিক্ষা করতেও পারবো না। ভাবতে ভাবতে দুপুর হয়ে গেল। অবশেষে একটা রিকশার গ্যারেজে গেলাম। মনে মনে ভয়ও পাচ্ছিলাম। অনেক মানুষ আছে, রিকশাওয়ালার গায়ে হাত তুলতে গিয়েও যদি কেউ আমার গায়ে রিকশাওয়ালা ভেবে মেরে ফেলে, তখনই বিবেক আমাকে বুঝিয়ে দিল রিকশাওয়ালারাও আমারই মতো মানুষ। তাদের গায়ে হাত তোলা অন্যায়। রিকশার গ্যারেজে গেলাম, কিন্তু অপরিচিত মানুষ, তারা রিকশা দিবে না। হঠাৎ মাথায় বুদ্ধি এলো, রিকশা না পেয়েছি তা তো কি হয়েছে, ঠেলাতে তো পারবো। আমি আমার বাবার ছেলে, এত সহজে হার মানব না। তখন উঁচু উঁচু দিকগুলো পেছনে গেলাম। একজনের রিকশার সাথে ঠেলে উঠিয়ে দিতে হয়তো বিনিময়ে যাত্রীরা 1 টাকা দিবে। জীবনে কোনো কাজ করিনি, এক গ্লাস পানিও নিজে ঢেলে খাইনি, আর আজ তপ্ত রোদে রিকশায় ঠেলতে এসেছি। এইভাবে 1 ঘন্টা 10 মিনিট রিকশা ঠেলাতে 10 টাকা উপার্জন করেছি। 11 নাম্বার রিকশা ঠেলাতে গিয়ে পরে হাঁটু ছিলে গেল। আবার উঠে দাঁড়ালাম। যখন যাত্রীরা আমার হাতে 1 টাকা কয়েন দিচ্ছে, তখন চোখ দিয়ে কেন যেন কান্না চলে আসলো। ঘণ্টাখানেক পর হাঁটুর ব্যথা আরও তীব্র হতে লাগলো। সন্ধ্যা পর্যন্ত গুনে দেখি 40 টাকা হয়েছে। আর পারছি না, প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে। শরীরও যেন নিজের সাথে প্রতারণা করছে, আমার সঙ্গ ছেড়ে দিচ্ছে। অবশেষে 40 টাকা নিয়ে বাড়ি ফিরলাম। বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। 40 টাকা বাবার হাতে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমি বাবা পারিনি। ভেবেছিলাম আমার বিধ্বস্ত ক্লান্ত চেহারা, হাঁটু কাছে ছেঁড়া প্যান্ট দেখে বাবা হয়তো অবাক হয়ে কেঁদে দিবে, হয়তো আমার মাথা হাত বুলিয়ে সান্ত্বনা দিবে। না, সে এগুলো কিছুই করেনি, বরং আমাকে বলল এখন আমার সাথে ধানমন্ডি হেঁটে হেঁটে বুড়িগঙ্গা সেতুর কাছে যাবে, কোনো প্রশ্ন হবে না। আমি অবাক হলাম। এখন মনে হচ্ছে তিনি সত্যিকারের একজন ব্যবসায়ী। এরপরে প্রশ্ন করলাম, বাবা হেঁটে কেন? তিনি বললেন, বাবা আমি তো আজকের এই পজিশনে এভাবেই একটু একটু করে এগিয়ে এসেছি। গাড়ি বা বিমানের গতিতে আসেনি। তুমি মাত্র একদিন কষ্ট করেছো, একটু ধৈর্য ধরো,
বাবা কি করে বুঝাই আমার ক্লান্তির কথা। এর চাইতে মৃত্যুর যন্ত্রণা অধিক শ্রেয়। বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে রাত ৩টায় আমার ব্রিজের পাশে উঠে গেলাম। শান্ত নদী ব্রিজ। আমি আর বাবা ব্রিজের বেলিংয়ের ধরে দাঁড়িয়ে রয়েছেন। বাবা বলল আমাকে দেখে, "রবিন, নিচে দেখো কেমন পানি অথই টলমল করছে। তুমি আমার হাতে ৪০ টাকা দিয়েছ, তাই না?" "জি বাবা, আমার জীবনের প্রথম উপার্জন। আমি জানি রবিন, এই টাকাগুলো উপার্জন করতে তোমার অনেক কষ্ট হয়েছে। এখন তোমাকে যা বলি তাই শোনো। আমি জানি আমার ছেলে ছোটবেলা থেকেই ম্যাথমেটিক্সে খুব ভালো। তাহলে ভালো করে গুনতে পারো আশা করি। এখন আমি তোমার উপার্জনের ৪০ টাকা দূরে পানিতে ছুঁড়ে ফেলবো। আর তুমি বলতে থাকবে বাকি কয়টা কয়েন রইল।" বাবার কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। বাবা তার সমস্ত শক্তি দিয়ে একটা কয়েন দূরে পানিতে ছুঁড়ে ফেলল। বলল, "রবিন, এখন কয়টা কয়েন রইল?" আমি কাঁদতে কাঁদতে বললাম, "বাবা, ৩৯টা।" এভাবে এক এক করে আমার চোখের সামনে জীবনের প্রথম উপার্জিত এত কষ্টের সবগুলো কয়েন পানিতে ফেলে দিল। আমি এক এক করে গুনছি। এমন পরিস্থিতি বর্ণনা দেওয়ার ভাষা আমার জানা নেই। শুধু আমি জানি আমার চোখের সামনে ঝরে পড়া প্রতিটি অশ্রু যেন কেরোসিনের তেলের মতোই আমার হৃদয়কে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। বাবা আমার গায়ে কোনো দিন হাত তুলেনি, কোনো দিন একটা বকাও দেয়নি। আজ মনে হচ্ছে সব সুদে আসলে পুড়িয়ে নিচ্ছে। শেষের টাকাটা বাবা ফেলল না। তারপর বলল, "রবিন, তোমার উপার্জনের ৪০ টাকা আজ আমি নষ্ট করতে তুমি কেঁদে দিলে। কত টাকা তুমি এইভাবে নষ্ট করেছ? কোথাও আমি তো একবারও কাঁদিনি। তোমার অনুভূতিতে যেমন কষ্ট লাগে, আমারও ঠিক কষ্ট লেগেছে। তোমার শেষের টাকা আমি রেখে দিলাম। এটা আমার সন্তানের প্রথম উপার্জিত টাকা। এটা আমার গর্বের, এটা আমার প্রাপ্তি, এটা স্মৃতি হিসাবে আমার মৃত্যু পর্যন্ত থাকবে। তুমি কাল তোমার মায়ের কাছ থেকে ২ লক্ষ টাকা নিও।" বাবার এই কথা শোনার পর নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল। আবেগ ধরে রাখতে পারছিলাম না। আমি বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলাম, "বাবা, আমার টাকা লাগবে না। আমি এতদিন স্কুল কলেজে কিছুই শিখিনি যেটা তুমি আজকে শিখালে। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। একজন বাবা চাইলেই বড় শিক্ষক হতে পারেন। একজন আদর্শ পিতাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।"